স্টুপিড 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 গাভাস্কারের এই কমেন্ট্রির কথা সত্যি বলতে আমার মনে পড়ে যাচ্ছিল গতকাল ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি দেখে। আমি একেবারে নিশ্চিত পান্ত কো গুরুজি কা পেয়ার মিলা গতকাল। তার কারণ সঞ্জীব গোয়েঙ্কা তো ছেড়ে কথা বলবে না, সঞ্জীব গোয়েঙ্কা আদর ভালোবাসা দিচ্ছে পান্তকে, সেই ধরনের বেশ কিছু ছবি অ্যাকচুয়ালি গতকাল ভাইরালও হয়ে গেছে। আশা করি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। পাবলিক রীতিমতন খিল্লি করছে, খিল্লি করবারই মতন বিষয়। তার কারণ KL রাহুলের সঙ্গে প্রত্যেকটা ম্যাচে রাতে যে ঘটনা ঘটেছে গত বছর অবধি, সেই একই ধরনের ঘটনা যে পান্তের সঙ্গেও ঘটতে পারে সেটা মোটামুটি আমরা অনুমান করছিলাম। এখন দেখা যাক যে পান্ত এই রকম একটা জায়গাতে থেকে নিজের মেন্টাল পিসটাকে বজায় রাখতে পারে কিনা। কারণ জেতা হারা লেগে থাকে। হ্যাঁ, আপনি স্টুপিডের মতন সিদ্ধান্ত নিয়েছেন, স্টুপিড স্টুপিড স্টুপিড, কিন্তু ঋষভ পান্তকে আপনি টিমও তো সেরকম দিয়েছেন। মানে পান্তের ক্যাপ্টেন্সির ব্যাপারে আমি পরবর্তীতে আসছি। LSG যে খুব উইক টিম সেটা যখন প্রিভিউ করেছিলাম তখনই আলোচনা করেছিলাম। অন পেপার কালকে দিল্লি অনেক বেশি এগিয়ে ছিল, অনেক বেশি এগিয়ে ছিল। দুটো টিমই অ্যাকচুয়ালি কালকে খুব খারাপ ক্রিকেট খেলেছে, ব্লান্ডার্স করেছে। তার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি অনেকে এরকমটা বলা বলি করছে যে খুব ভালো একটা ম্যাচ হয়েছে এবারে IPL 2025 বেস্ট ম্যাচ। অ্যাকচুয়ালি ক্লোজ ম্যাচ গেলে, টাইট ম্যাচ হলে, থ্রিলিং হলে, এক্সাইটিং হলে এটা কোথাও একটা এখন মানুষ বলে দেয় IPL এর সাপেক্ষে কোথাও একটা এটাই বেস্ট ম্যাচ, এটাও আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু ক্রিকেটিং অ্যাঙ্গেল থেকে দেখলে কখনই বেস্ট ম্যাচ ছিল না। এত ভুলভ্রান্তি সত্ত্বেও মানে আপনি কখন একটা ম্যাচকে বেস্ট ম্যাচ বলবেন যখন দুটো টিমের 11 জন 22 জন তারা সমানে সমানে লড়বে, তারা প্রত্যেকে ভালো ক্রিকেট খেলবে, তারপরেও একটা দল একটুর জন্য জিতে যাবে। সবাই ভালো খেলেছে কিন্তু একটা দল জিতে যাবে আর একটা দল হেরে যাবে। যে হেরে যাবে তাকে দেখো আপনি বলবেন এরাও কিন্তু জেতার যোগ্য ছিল, জাস্ট একটুর জন্য হেরে গেছে, এরা কিন্তু হারাটা ডিজার্ভ করে না। কিন্তু এখানে কালকে এমনই ম্যাচ হয়েছে যেখানে আমার তো অন্তত পক্ষে মনে হচ্ছে দুটো টিমই হারা ডিজার্ভ করছিল, একটা যা জিতে গেছে। গতকাল অ্যাকচুয়ালি খেলা ছিল ভাইজ্যাগ এবং এই স্টেডিয়ামটা সম্পর্কে একটুখানি বোঝা দরকার। সেক্ষেত্রে কিন্তু গতকালের যে ম্যাচটা হয়েছে সেটা এখন আপনারা যারা ম্যাচটা অ্যাকচুয়ালি দেখেছেন তারা এখন রিড করতে পারবেন অনেক সুবিধাজনকভাবে। এই মাঠটা হাই স্কোরিং, প্রচুর প্রচুর রান ওঠে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সারফেসে স্পিন থাকে, অর্থাৎ বল কিন্তু গ্রিপ করে, যে জিনিসটা আমরা গতকালও অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি। এবং এই মাঠটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করে অর্থাৎ যারা চেস করে তাদের ইনিংসে কিন্তু অদ্ভুতভাবে একটা বড়সড় কোল্যাপস আসে। এই জিনিসটা কিন্তু গত বছর যে দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া গেছে। CSK যখন ডিসিস দেওয়া টার্গেট চেস করছিল তখন কিন্তু CSK এর ব্যাটিং অ্যাকচুয়ালি কোল্যাপস আসে হঠাৎ করে। এবং সেই জিনিসটা কিন্তু গত বছর যখন KKR এর সঙ্গে দিল্লির খেলা হয় এই মাঠে, KKR 272 রান তুলেছিল এবং দিল্লি তার পরবর্তীতে যখন চেস করতে নামে তাদের কিন্তু ব্যাটিংয়ে হঠাৎ করে কোল্যাপস এসে যায়। এবং সেম জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পেয়েছি গতকাল। যেটা বললাম KKR গত বছর এই মাঠে 272 রান তুলেছিল। কালকে কিন্তু পিচ ভীষণ ভীষণ ভালো ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। যেরকম ব্যাটিং পুরান থাকা অবধি LSG করতে পেরেছিল সেই জিনিসটা তারা কন্টিনিউ করতে পারলে পুরানের উইকেট পড়ে যাওয়ার পরবর্তীতে লোয়ার মিডিল অর্ডার কোথাও একটা দায়িত্ব নিলে ঋষভ পান্তের মতন ব্যাটসম্যান, আয়ুষ বাদুনির মতন ব্যাটসম্যান একটা বেসিক পারফরমেন্সও দিলে এই রানটা কিন্তু 230 হয়ে যেত। সেই জিনিসটা হয়নি, 210-এর মধ্যে কিন্তু টিম গুটিয়ে গেছে। ঋষভ পান্ত ক্যাপ্টেন হিসেবে যদিও স্টেটমেন্ট দিয়েছেন যে অ্যাকচুয়ালি তাদের রানটা এনাফ ছিল, বোলাররা প্রপারলি এক্সিকিউট করতে পারেনি যে কারণে ম্যাচ হেরে গেছে তারা, এরকমটা পান্তের বক্তব্য। কিন্তু সেটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে সহমত নই। তার কারণ আপনার বোলিং লাইন আপ ইনএক্সপিরিয়েন্স, তারা যে ভুলভাল করবে সেটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আপনাকে তারপরে ব্যাটিংয়ে 20 রান এক্সট্রা তুলতে হবে, পার স্কোরের থেকে বেশি রান তুলতে হবে। আপনার অকশন টেবিলে যখন সব ভুলভাল হয়ে গেছে আপনাকে ব্যাটে বেশি রান তুলতে হবে। সেটাকে নিয়ে বারবার ম্যাচের পরে কমপ্লেন করে কোনো রকম লাভ নেই, আপনাকে বেশি রান তুলতে হবে। সেটা LSG গতকাল করতে পারেন। আপনারা ভেবে দেখুন ডিসি লোয়ার মিডিল অর্ডার খেলেছে, তাতে করেই তারা 3 বল বাকিতে একটা ম্যাচ জিতে বেরিয়ে গেছে। যদি ফাফ ডু প্লেসিসের মতো কেউ টপ অর্ডারে খেলতো বা ম্যাকগুড যদি প্রথম 6 ওভারে ঝোড়ো ব্যাটিং করে দিত তাহলে ম্যাচটা ডিসির জন্য কত বেশি ইজি হয়ে যেত। কে বলতে পারে তারা 16-17 ওভারের মধ্যে এই রানটা চেস করে ফেলতো। অ্যাকচুয়ালি কিন্তু এরকম একটা গ্রাউন্ডে, এরকম সারফেসে 230, 235, 240 অব্দি চেস করা পসিবল আজকের দিনে IPL-এ ইম্প্যাক্ট প্লেয়ার রুল এসে যাওয়ার পরবর্তীতে। যেটা আগেই বললাম উইকেটে গ্রিপ ছিল, কিন্তু এটা কিন্তু চেন্নাইয়ের পিচ ছিল না, এটা কিন্তু চিপক নয়। এখানে গ্রিপ ছিল কিন্তু এটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, এটা কিন্তু স্লো সারফেস ছিল না, বল পড়ে থামবে তার সঙ্গে সঙ্গে স্পিন হয়, ব্যাপারটা সেরকম ছিল না। কিন্তু এটা একটা এমন উইকেট ছিল যেখানে এক্সপিরিয়েন্স স্পিনাররা তারা নিজেদের জন্য সুবিধাটা করে নিতে পারবে, লাইন লেংথে অ্যাডজাস্টমেন্ট করে তারা সেটা করে নিতে পারবে। সেই জিনিসটা কুলদীপ যাদব করতে পেরেছে, সেই জিনিসটা অক্ষর প্যাটেল করতে পেরেছে। কিন্তু LSGর যারা স্পিনার তারা প্রচণ্ড বেশি ইনএক্সপিরিয়েন্স এবং তারা করতে পারেনি। রবি বিষ্ণয়ের মতন বোলার যাকে আপনি এখন ধরতে পারবেন যে একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স হয়েছে, খুব বেশি এক্সপিরিয়েন্স অবভিয়াসলি নয় কিন্তু তবুও অনেক বছর তো IPL তো তার হলো। এবং তার পরবর্তীতে সে যে কাল বোলিংটা করেছে জঘন্য বোলিং, জঘন্য বোলিং। আপনি বাইরে বাইরে ফুল লেংথে বল করে যাচ্ছেন টানা, আপনাকে চালিয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে, ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে আপনি উইকেটে বল করছেন না।
না, র্যাডারে পড়ে যাবে সেই ভয়ে আপনি সেই আফটার র্যাডারেই দিচ্ছেন। আপনি ওয়াইডে বল করতে চাইছেন, আপনি বাইরে বল করতে চাইছেন সিক্স স্টাম্পে, যাতে করে ব্যাটসম্যানের আর্কের বাইরে থাকে। কিন্তু এইভাবে তো বল করে একজন রিস্ক স্পিনার সে যদি এরকমভাবে সে যদি বাঁচবার জন্য বল করে, তাহলে তো খুব মুশকিল। দিল দরিয়া হতে হবে, আদরিত হবে না। আপনাকে বল হালকা করে দিতে হবে। আপনি যেরকম স্পিডে বল করছেন, শুধুমাত্র এখানে আমি রবি বিষ্ণার কথা বলবো না, বাকি যারা স্পিনার রয়েছে তারা যে স্পিডে বল করেছে 90+, কিছু কিছু ক্ষেত্রে 100+, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি গতকাল হওয়া উচিত ছিল না। সারফেসটা কিন্তু ডিমান্ড ছিল কোথাও একটা হালকা করে বল করা, একটু ফ্লাইট দেওয়া। যখন যখন এলএসজি স্পিনাররা ফ্লাইট দিয়েছে তখন তখন তারা কিন্তু উইকেট পেয়েছে। সমীর রিজভির যে উইকেটটা বা অ্যাকচুয়ালি স্টাবসের যে উইকেটটা, সেগুলো হচ্ছে প্রপার একজন বাহাতি বোলারের, একজন বাহাতি স্পিনারের একদম ক্লাসিক বল, ড্রিম বল। সিদ্ধার্থ যে বোলারটা, যে ইম্প্যাক্ট প্লেয়ার ছিল এলএসজির, সে অ্যাকচুয়ালি কোথাও কোথাও কিন্তু অ্যালাউ করেছে স্পিন হওয়াটা। মানে আপনি গুড লেংথে বলটা ফেলবেন, ব্যাটসম্যান অব্দি বলটা পৌঁছাবে, ততক্ষণে বলটা টার্ন করবে এবং ব্যাটসম্যান বিট হবে, সেটা তো আপনাকে অ্যালাউ করতে হবে। আপনি যদি একদম ব্যাটসম্যানের পায়ের গোড়াতে, একদম যদি চোখের নিচে ব্যাটসম্যানকে ফুল লেংথ ডেলিভারি দেন, সেক্ষেত্রে আপনি তো ট্র্যাকে যে স্পিনটা রয়েছে, যে গ্রিপটা রয়েছে, সেটা আপনি অ্যালাউই করছেন না। আপনি বলটা এমন জায়গাতেই ফেলছেন যেখানে ব্যাটসম্যান স্পিনটা হওয়ার আগেই ব্যাটটা চালিয়ে দিচ্ছে এবং 6-4 যা হওয়ার হয়ে যাচ্ছে। তাহলে আপনি তো সারফেসটাকে কোথাও একটা এলিমিনেট করে দিচ্ছেন, সেখান থেকে যে হেল্পটা পাওয়া যেতে পারে আপনি সেটা নিচ্ছেনই না। তাহলে আপনি বোলার হিসেবে করছেনটা কি? সেই ভুলটা প্রচণ্ড পরিমাণে গতকাল হয়ে গেছে এলএসজি বোলারদের থেকে। শুধুমাত্র স্পিনার নয়, তার সঙ্গে সঙ্গে যাদব যে বোলারটা ছিল, যাকে দিয়ে 4 ওভার ঋষভ পান্ত করে দিয়েছে, কেন করে দিয়েছে ভগবান তা জানে। সেই বোলারটা ফুল লেংথ ডেলিভারি টানা করে গেল আশুতোষকে এবং অন্যান্য ব্যাটসম্যানকে, এবং আশুতোষ ওই জোনে ভালো খেলছে সেটা দেখছে ঋষভ পান্ত। বাকি এলএসজি টিমে যারা যারা রয়েছে, মিলার রয়েছে, পুরান রয়েছে, প্রত্যেকে দেখছে, মার্করাম রয়েছে, এরা এক না এক সময় ক্যাপ্টেন্সি করেছে বা বহুদিন ধরে ক্রিকেট খেলছে। তার পরবর্তীতেও কেউ কেউ বোলারদেরকে বলছে না যে ভাই তোমরা ফ্রন্ট ফুটে বলটা করো না, এইভাবে ওকে ব্যাটের গোড়ায় দিও না, এই জোনটাও স্ট্রং, ওকে ব্যাক ফুটে করো। আশুতোষকে অ্যাকচুয়ালি ব্যাক ফুটে বল করা দরকার ছিল, হার্ড লেংথে বল করা দরকার ছিল, ওকে কোথাও একটা বাউন্সার দেওয়া দরকার ছিল। হ্যাঁ, ডেফিনেটলি অনেকে এই ডিবেটটা করতে পারে যে স্কোয়ার বাউন্ডারিগুলো 62 মিটারের ছিল, 6 মারা ইজি হয়ে যেত সেক্ষেত্রে যদি আশুতোষ সেই জায়গাটা কোথাও পিক করে নিত। কিন্তু ও যেভাবে ফ্রন্ট ফুটে ব্যাটিং করছিল, যেরকম ধামাকাদার ব্যাটিং, যেরকম 6 মারছিল, তাতে করে ভাই ওকে অ্যাটলিস্ট ভ্যারিয়েশন, অ্যাটলিস্ট একটু লেংথে এদিক ওদিক করে চেঞ্জেস করে, একটা ফুল করে একটা ওপরে দিয়ে, মানে আপনি একটু চেস্ট হাইটে বল করে আপনাকে কিছু চেঞ্জেস করে দেখতে হবে। আপনি প্রেডিক্টেবল হয়ে যেতে পারেন না টি-20 জামানাতে, মানে আইপিএলে আপনি কখনো প্রেডিক্টেবল হতে পারেন না। সেই জিনিসটা রবি বিষ্ণয়ের মতন বোলাররা কিংবা এই যে যাদব ফাস্ট বোলারটা, এরা হয়ে গেছে প্রেডিক্টেবল। মানে অ্যাকচুয়ালি আশুতোষ জানে যে কোথায় বল করবে, সেখানে পৌঁছে যাচ্ছে। আপনারা দেখবেন বিষ্ণুয়ের ওভারে অ্যাকচুয়ালি ও 4th স্টাম্পে দাঁড়িয়ে রয়েছে, শাফেল করে যাচ্ছে। ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, তারা তো ভুলভাল কাজকর্ম করবেই, কিন্তু তাদেরকে গিয়ে ভুলটা শুধরে দেবে কে? সেটাই তো ক্যাপ্টেনের কাজ। নাহলে আপনি আলাদা করে ক্যাপ্টেন কেন? আপনাকে 27 কোটি দিয়ে কেনা হচ্ছে কেন? তো পান্ত এই জায়গাগুলোতে কোনো রকম কাজকর্ম করেনি। ইমোশনাল ক্যাপ্টেন, সে একদম ইমোশন দেখাচ্ছে পরিষ্কার অন ফিল্ড, যেটা হওয়া অ্যাকচুয়ালি উচিত ছিল না। মানে আপনাকে কোথাও একটা এটা মেকশিওর করতে হবে যে আপনার এক্সপ্রেশনের জন্য, আপনি ক্যাপ্টেন, আপনি লিড করছেন সাইডটাকে, আপনার জন্য যেন বাকিদের হেডস ডাউন না হয়ে যায়, বাকিরা যেন কোথাও একটা মানে ডিভাস্টেটেড ফিল না করে অ্যাটলিস্ট ম্যাচ চলাকালীন। আপনি পরে তাদেরকে বকাঝকা করুন, যা বলবার বলুন, কিন্তু ম্যাচ চলাকালীন সেটা হওয়া উচিত নয়। সেটা কিন্তু টেম্পো নষ্ট করে দেয়, রিদম নষ্ট করে দেয়। সেই জিনিসটা গতকাল এলএসজির সঙ্গে হয়েছে। এবং পান্ত অ্যাকচুয়ালি সব থেকে বড় ব্লান্ডারটা করেছে শার্দুল ঠাকুরকে 2 ওভার বল করিয়ে। শার্দুল ঠাকুর গোল্ডেন আর্ম, আমি সবসময় বিশ্বাস করি এমন কোনো বোলার সে নয়। আমি কয়েকদিন আগে আলোচনা করছিলাম, ঠাকুর এমন কোনো বোলার নয় যে একেবারে অসাধারণ স্কিলফুল, হ্যাঁ একদম বলে এলেই উইকেট নিয়ে নেবে, মার খাবেই না। ও পাথিরানা নয়, ও বুমরা নয়, একেবারেই নয়, রশিদ খান নয়। কিন্তু ও যখন উইকেট পেয়েছে, আপনারা ওর ইতিহাসে চলে যান, ওর আইপিএল কেরিয়ারে সিএসকে হয়ে যখন ও ম্যাচ খেলেছে, সাফল্য পেয়েছে, ও উইকেট যে ম্যাচে পেয়েছে এবং 1 ওভারে 2টো করেই পেয়েছে, এবং সেই ম্যাচগুলোতে ও কিন্তু প্রচণ্ড বেশি ইম্প্যাক্টফুল হয়েছে। ওর কিন্তু গোটা ম্যাচটা অ্যাকচুয়ালি ভালো গেছে। সেই জিনিসটা গতকাল হওয়ার সম্ভাবনা ছিল। শার্দুল কিন্তু এরকমই বোলার, 1 brings 2, এটা কিন্তু ও করে থাকে। সেই জিনিসটাকে আপনি ইউটিলাইজ করলেন না, আপনি 3rd ওভারে ওকে বলে আনলেন না, আপনি স্পিনারের কাছে ডিরেক্টলি চলে গেলেন। এর থেকে বাজে কিছু হতে পারে না। যে বোলারটা আপনাকে 1 ওভারে 2টো উইকেট ফার্স্ট ওভারেই ম্যাচে দিয়ে দিচ্ছে, আপনাকে ম্যাচে এনে দিয়েছে, সেই বোলারটাকে আপনি 3rd ওভারে আনছেনই না, আপনি চেঞ্জ করে দিচ্ছেন, তারপর পাওয়ার প্লেতে একটা ওভারে দিচ্ছেন, তারপর আর গোটা ম্যাচে আপনি ইউজই করছেন না। প্রথমের দিকে মনে হলো চলো ঠিক আছে, শার্দুল ঠাকুরকে নিয়ে হয়তো প্ল্যান করছে যে ডেথে বল করাবে, ডেথেও কাউকে দরকার, যে কারণে হোল্ড করে রাখছে। আপনি ডেথে শার্দুল ঠাকুরকে আনলেনই না। অন্যদিকে আকসার প্যাটেল যেটা আরেকটা বড় ব্লান্ডার করছে, সেটা হচ্ছে স্টার্ককে অনেকটা পরে এনেছে। যখন পুরান ধামাকাদার ব্যাটিং করছিল, খাপ যখন সে অলরেডি খুলে ফেলেছে, তখনও সে কিন্তু স্টার্ক
স্টার্ককে আনেনি, স্টার্কের ওভারটা ধরে রাখতে গেছে। এদের কাছে তো প্রপার অ্যানালিস্ট রয়েছে আইপিএল টিমগুলোর কাছে, প্রপার ডেটা এদের সঙ্গে শেয়ার করা হয় খেলা শুরুর আগে। পুরাণের কিন্তু রেকর্ড ভীষণ খারাপ, অ্যাকচুয়ালি হেড টু হেড ভীষণ খারাপ পারফরমেন্স স্টার্কের সামনে। স্টার্ক কিন্তু যখন যখন এসছে তখন ওকে ট্রাভেল করেছে, 100 নিচে স্ট্রাইক রেট হয়ে যায়। পুরাণের মতন ব্যাটসম্যানের 100 নিচে স্ট্রাইক রেট হয়ে যায় যখন স্টার্ক বল করতে আসে, 3বার আউট করা রয়েছে। তো এই বোলারটাকে খেলতে পারে না পুরাণ, তা সত্ত্বেও তুমি কেন স্টার্ককে আগে আনছো না, কেন হোল্ড করে রাখছো, কেন পুরাণকে 30 বলে 75 করতে অ্যালাউ করছো? প্রথম কথা হচ্ছে সামির রিজভি যে ক্যাচটা ফেলেছে খুব বাজে, ভীষণ বাজে। পুরাণ অত দূর যাই না, পুরাণ উইকেট দিয়ে দিয়েছিল নিজের। তার পরবর্তীতে তুমি স্টার্ককেও আনছো না। সব কিছু মিলিয়ে ডিসির যে ক্যাপ্টেন্সি সেটা যে খুব ভালো হয়েছে, অক্ষর প্যাটেলকে যে নিজের প্রথম ম্যাচে খুব ইমপ্রেসিভ লেগেছে ক্যাপ্টেন হিসেবে, সে কথা কিন্তু আমি বলতে পারবো না। মুকেশের ওভার বাকি রয়েছে, তুমি তার সত্ত্বেও মোহিত শর্মাকে দিচ্ছ। হ্যাঁ, ডেফিনেটলি মোহিত শর্মাকে তুমি ট্রাস্ট করবে, সে ডেথ স্পেশালিস্ট, সে গুজরাটের হয়ে সাকসেস পেয়েছে। মোহিত শর্মার মধ্যে নাথিং রং ইন হিম, কিন্তু মুকেশের ওভার তো বেঁচে রয়েছে। আর মোহিত শর্মা তুমি মিলারের সামনে তাকে পাঠাচ্ছ, গুজরাটের নেটে মোহিত শর্মাকে খেলে খেলে মিলারের চোখটা পেকে গেছে। তার পরবর্তী তুমি তাকে কেন পাঠাচ্ছ? ভুল তো সেখানে তুমি করছোই। পুরানের ফাস্ট বোলারদের এগেনস্টে গতকাল স্ট্রাইক রেট ছিল 125 আর 333 হয়ে যাচ্ছিল স্পিনারদের এগেনস্টে। তারপরেও টানা স্পিনারদেরকে করে যাওয়া, স্টাফসকে আনা, এই সিদ্ধান্তগুলো প্রচণ্ড বেশি ভুল। কালকে ভুগতে হয়নি, কে বলতে পারে পরের ম্যাচেই ভুগতে হবে? তার কারণ আইপিএল কিন্তু খুব কঠিন টুর্নামেন্ট। অক্ষর প্যাটেল এরকম ক্যাপ্টেন্সি করলে, আমি যখন টিম প্রিভিউ করেছিলাম বলছিলাম দিল্লির ভাগ্য কিন্তু নির্ধারিত হবে অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সিতে। প্রথম দিন কোনো মতে কিন্তু বেঁচে গেছে, এরকম বড়সড় কোল্যাপস হয়েছে তারপরও বেঁচে গেছে, এবং এটা সত্যি বলতে বিশাল বড় ভাগ্যের ব্যাপার। 10 বারের মধ্যে 9 বার আপনি জিততে পারবেন না। দেখুন ম্যাকগার্কের উইকেট পড়ে গেছে, ঠিক আছে, ওর কাজই ওটা, ও উড়াবে, কখনো কখনো লাগবে, তখন 6 ওভারে 80 হবে, লাগবে না উইকেট পড়ে যাবে। যেভাবে পোড়েলের উইকেটটা পড়েছে সেটা কিছু করবার ছিল না, ওরকম উইকেট মাঝে সাঝে পড়ে যায়, আপনি ব্যাটসম্যানকে খুব বেশি ক্রিটিসাইজ করতে পারবেন না। কিন্তু ফাফের উইকেটটা যে জায়গাতে ফাফ ছুড়ে দিল, এটা কিন্তু ফাফের থেকে এক্সপেক্টেড নয়। কিংবা আপনারা যদি দেখেন অক্ষর প্যাটেল, ওটা কিন্তু তার থেকে এক্সপেক্টেড নয়। যেরকম একটা শর্ট খেলে আউট হয়ে গেল, ওরকম একটা পজিশনে অত তাড়াহুড়ো কেন? মানে দেখে যেন মনে হচ্ছিল এরা 15 ওভারের মধ্যে 210 চেস করতে চাইছে, কিংবা এদের টার্গেট হচ্ছে 260, যে কোনো একটা। এত রেকলেস ব্যাটিং কেন? যখন 3টে উইকেট পড়ে গেছে একটু ধরে নাও, 6 ওভারে 80 তুলতে হবে, মানে এটা কিন্তু কোনো মাথার দিব্যি না যে তুলতে হবে। যেরকম ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী তোলো। একটা সময় 200 কিন্তু আমরা চেজ হতে দেখেছি 6 ওভারে 60 রান তুলেও। প্রথম 6 ওভারে 80 তুলেছে তবে গিয়ে 200 চেজ হয়েছে, এরকম ব্যাপার কিন্তু নয় একেবারেই। তো প্রচুর ভুলভ্রান্তি অ্যাকচুয়ালি দুটো টিমেরই মাইন্ডসেটে দেখতে পাওয়া গেছে, স্ট্র্যাটেজিতে দেখতে পাওয়া গেছে, এবং এক্সিকিউশনে তো অবশ্যই। তো এটা কোথাও একটা এই দুটো টিম শুধরে নিতে চাইবে, ক্যাপ্টেনরা শুধরে নিতে চাইবে, এটাই এক্সপেক্ট করবো। এবং ভালো ব্যাটিং তো হয়েছে, দেখুন খারাপ বোলিং হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভালো ব্যাটিং হয়েছে। পিচ এত বেশি হেল্প করছে, মিচেল মার্শ ঝোড়ো ব্যাটিং করেছে, তার সঙ্গে সঙ্গে নিকোলাস পুরান, হ্যাঁ উইকেটটা সে দিয়েই ফেলেছিল, তার পরবর্তীতে যখন সে একবার চান্স পেয়েছে, ডেফিনেটলি হিউজ, মানে 30 বলে 75, ভাই কি স্ট্রাইক রেট, 250 স্ট্রাইক রেটে আপনি এত বড় একটা ইনিংস খেলছেন, ভাবা যায় না, অসাধারণ। এবং তার সঙ্গে সঙ্গে আশুতোষ, তার প্রশংসা করতে হবে, কারণ যতই তাকে আপনি ব্যাটের গোড়ায় বল দেওয়া হয়েছে, এক্সিকিউশন খুব পুয়ার, এলএসজি বোলার, ইনএক্সপিরিয়েন্স, সব ঠিক আছে, কিন্তু আফটার অল মাঠের বাইরে বলটাকে তো পাঠাতে হচ্ছে ওরকম একটা প্রেশার সিচুয়েশনে। এবং 20 বলে 20 ছিল প্লেয়ারটার একটা সময় অবধি, সে কিন্তু ধরে খেলছিল, হোল্ড করছিল কিন্তু। এবং তার পরবর্তীতে সে কিন্তু যখন একবার পড়ে গেল নিগম প্লেয়ারটা, উইকেটটা চলে গেল, তার পরবর্তীতে কিন্তু ও অ্যাকচুয়ালি এক্সেলারেট করলো এবং টেলেন্ডারদেরকে নিয়ে যেভাবে ম্যাচটা জেতালো, ডেফিনেটলি প্রশংসনীয়। এবং নিগমেরও প্রশংসা করতে হবে, সেও কিন্তু কোথাও একটা ওই যে 35-40 রান করেছে, সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল। ওটাই কিন্তু স্টেজটা আশুতোষকে দিয়েছে, বা প্রথম 20 বলে সে যে 20 করেছে, নিজের উইকেটটা বাঁচিয়ে রেখেছে, উল্টো দিকে কিন্তু সেটা নিগম পারফরমেন্স দিয়ে গেছে বলেই সেটা সম্ভব হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে ব্যাটসম্যানরা এরকম ঝোড়ো ইনিংস খেলবে, এটা দেখুন জানা গল্প। কিন্তু বেস্ট পারফর্মার আমার মতে, যার জন্য খুব একটা অনুকূল পরিবেশ ছিল না, হ্যাঁ ডেফিনেটলি পিচে হেল্প ছিল, কিন্তু সে পিচটাকে নিজের বানিয়ে নিয়েছে ভালো বোলিং করে, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাডাপ্ট করে। কুলদীপ যাদব কিন্তু দুটো টিমের মধ্যে পার্থক্যটা, সব থেকে বড় অন্তরটা হয়ে দাঁড়িয়েছে। সেই জিনিসটা যদি রবি বিষ্ণই করে দিত, ম্যাচটার রেজাল্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতো। সে করতে পারেনি, কুলদীপ করতে পেরেছে, এটাকে বলে এক্সপিরিয়েন্স, জাত সে নিজে চিনিয়ে দিয়েছে। আপনাদের কি মতামত গতকালের ম্যাচ নিয়ে এবং আমার আজকের আলোচনা নিয়ে? আপনাদের মতামত ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম ক্রিকেট সংক্রান্ত ভিডিওজ আরও দেখবার জন্য আপনারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ক্রিকেট অ্যাকচুয়ালি ভালোবাসে প্রচণ্ড, যারা আইপিএল প্রচুর পরিমাণে দেখে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব।